দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন এখন প্রকাশ অনুষ্ঠানে। নির্বাচনের ইস্যুতে দিন যত যাচ্ছে অন্তর্বর্তী সরকার এবং বিএনপি ও সমমনা দলগুলোর মধ্যে দূরত্ব মনে হচ্ছে আরও বেড়েছে। ডিসেম্বরের পরে নির্বাচন কেন, অন্তর্বর্তী সরকারকে সে বিষয়ে যৌক্তিক কারণ দেখানোর আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আর জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের বক্তব্য এমন যে ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হলে ভালো হবে, তবে কোনোভাবেই যেন এপ্রিল পার না হয়। তবে নির্বাচনের সময় নিয়ে সরকারকে চাপ দিতে চায় না তার দল। আর এনসিপির নাহিদ ইসলাম চান জুলাই সনদের বাস্তবায়নের আগে নির্বাচনের তারিখ ঘোষণা করা ঠিক হবে না। এছাড়া জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের একটি কথা বলেছেন তিনি, যে সব বিষয়ে কমিশন বা রাজনৈতিক দলগুলো একমত হবে না, তবে কিছু জায়গায় দ্বিমত থাকলেও আগামী মাসের মধ্যেই জুলাই সনদের কাজ শেষ করতে চায় কমিশন। মোটামুটি এসব বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো। আমাদের অনুষ্ঠানের নাম দিয়েছি আমরা ঈদে ভোটের নামটা। গোটা আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি মুস্তফা কামাল স্বপন। স্টুডিওতে এ বিষয়ে কথা বলার জন্য আমন্ত্রণ জানিয়েছি নাজমুল আশরাফ, প্রধান সম্পাদক গ্লোবাল টেলিভিশন, আছেন শামা ওবায়েদ, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, রয়েছেন সারওয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক এনসিপি বাংলাদেশ যে পার্টি আর কি, জাতীয় নাগরিক পার্টির আপনি একজন অন্যতম সদস্য। আমি শুরুতে আপনাকে একটা প্রশ্ন করতে চাই, এইভাবে করতে চাই, যে সেটা হচ্ছে যে সালাউদ্দিন আহমেদ বিএনপির, আমি যেটা বললাম স্থায়ী কমিটির সদস্য, তিনি একটু কথা বলেছেন যে মানে কিছু কিছু দল রয়েছে, কিছু কিছু কথা তারা বলছেন যে সংস্কার প্রস্তাবের ক্ষেত্রে মানে অলৌকিক সংস্কার প্রস্তাবের কথা বলছেন কিছু কিছু রাজনৈতিক দল। এই বিষয়ে আপনি কোনো মন্তব্য করবেন কিনা? অলৌকিক শব্দটা তিনি বলেছেন যে না, অলৌকিক এটা উনি বলেছেন ওনার জায়গা থেকে, সেটা নিয়ে আমার খুব বেশি বলার কিছু নাই। কিন্তু এই সংস্কারগুলো ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এই কমিশন যখন গঠিত হয়, মানে 6টা কমিশন, এই সরকার আসার পরে তো বেশ কয়েকটা কমিশন করলো। তার মধ্যে একটা ছিল সংবিধান সংস্কার কমিশন, নির্বাচন সংস্কার কমিশন, আরও বেশ কয়েকটা মেজর যদি আমি বলি, সংবিধান, নির্বাচন, জনপ্রশাসন, পুলিশ, এইসব, দুদক, এইসব। তো সেখানে কিন্তু সকল দলেই আপনার ইনপুট দিয়েছে, ইনক্লুডিং বিএনপি। সংবিধান সংস্কার কমিশনে বিএনপি 62 দফা, মানে 62টা সংস্কার প্রস্তাব দিয়েছিল এই তাদের ইয়ের উপরে। আমরাও দিয়েছিলাম, অন্যান্য দল দিয়েছে। এবং পরবর্তীতে যে স্প্রেডশিটটা আমরা পেলাম, যে স্প্রেডশিটের উপর মতামত রাখতে বলা হলো বা টিক চিহ্ন দিতে বলা হলো যে কোনটা একমত কোনটা একমত না হলে বিস্তারিত মন্তব্য করেন ইত্যাদি, এই সব কিন্তু ওই যে সবাই যে সংস্কার প্রস্তাবগুলো দিয়েছে তারই ভিত্তিতে। সংস্কার কমিশন কিন্তু একটা শূন্য থেকে কাজ শুরু করেছে, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, তারা 72-এর সংবিধানের যে সমস্যাগুলো, যেটা নিয়ে অনেক দলের অনেক অবজারভেশন আছে, সেইগুলোকে ইনকর্পোরেট করেছে। এবং কিভাবে বাংলাদেশে যে একটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থা কাজ করেছে বারবার, এবং ইনস্টিটিউশনাল যে চেকস অ্যান্ড ব্যালেন্সেস এগুলো কাজ করে না, এগুলো তারা ঠিক করতে চেয়েছে। এবং তাদের ভাষায় যদি আমি বলি, তারা বলেছেন যে একটা স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা বাংলাদেশে আমরা করতে চাই, স্বৈরতান্ত্রিক ভিত্তিটাকে নির্মূল করতে চাই। তো সমস্ত দল এবং ওয়েবসাইটের মধ্য দিয়ে জনগণের একাংশ, সিভিল সোসাইটি মেম্বার্স, তারা যে সকল প্রস্তাব দিয়েছে তার ভিত্তিতেই কিন্তু আপনার মানে সেটাকেই সারসংকলন করে স্প্রেডশিট হয়েছে। সেই স্প্রেডশিটেরও আবার একটা অংশ এখন আলোচনা হচ্ছে যে জাতীয় ঐকমত্য কমিশন গত পরশুদিন যে আলোচনাটা হলো এবং ঈদের পরে আবার শুরু হবে। ফলে এটা অলৌকিকের এটা অলৌকিক বলতে কিছু নাই। এটা বাংলাদেশের বিশেষ বাস্তবতায় যে জিনিসগুলো নিয়ে, যেমন ধরুন 70 অনুচ্ছেদ, এটা একটা মেজর আলোচনার বিষয়। সর্বশেষ পরশুদিনও এটা নিয়ে একেবারে বিকাল 3টা পর্যন্ত আলোচনা হয়েছে, সকাল 11টা থেকে। তো এটা তো অলৌকিক কোনো কিছু না। 70 অনুচ্ছেদ সংস্কার করতে হবে, এ ব্যাপারে সকল দল একমত। তুষার, আপনি স্থায়ী গণতন্ত্রের কথা বলেছেন। আচ্ছা, আপনারা কি 2016 সাল থেকে এই পর্যন্ত এই সময়টাকে বিবেচনা করেন, নাকি 71 সাল থেকে এই 2025 সাল পর্যন্ত? বাংলাদেশে আগেও তো গণতন্ত্র ছিল না এমন গণতন্ত্র ছিল, যেমন নির্বাচনী ব্যবস্থা এসেছে 90 সালের পর থেকে, কিন্তু সেটার মধ্যে অনেকগুলো ত্রুটি আছে। যেমন একটা মেজর ত্রুটি হচ্ছে যে দলীয় সরকারের অধীনে যখন নির্বাচন হয়েছে বাংলাদেশে, দেখবেন আপনি ওই নির্বাচনে সরকারগুলোকে হারানো যায়, মানে ওই দলটাকে হারানো যায় না, তারা ক্ষমতায় এসেছে। আবার যখন তত্ত্বাবধায়ক কিংবা নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন হয়েছে, সেই দল আবার পুনরায় ক্ষমতায় আসে নাই। ফলে এটা কোইন্সিডেন্স না। এটা হচ্ছে নির্বাচন কমিশন বাংলাদেশে নির্বাচনের ভাগ্যটা ঠিক করে না, ঠিক করে প্রধান এক্সিকিউটিভের ইন্টেনশন। ফলে নিরপেক্ষ সরকার যখন থাকে, তাদের তো নির্বাচন ম্যানিপুলেশন করার কোনো ইন্টেনশন থাকে না। কিন্তু যারা দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে তারা চায় যে কোনো একটাভাবে তারা ক্ষমতায় আসবে, এবং সেটারই একটা চূড়ান্ত নমুনা আমরা গত 3টা ইলেকশনে দেখলাম। এছাড়াও যেটা সমস্যা আছে, ধরেন আমরা সকল দল আন্দোলন করে 3 জোটের রূপরেখা হলো, তারপরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আসলো,
সবাই এটার সাথে একমত হয়েছে। তারপর সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা একবার বাতিল করা, আবার পুনঃপ্রতিষ্ঠা করা, আবার এই তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে ওই যে যেহেতু আপনি জানেন যে শেষ প্রধান বিচারপতিটাই এখানে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হবে, তাহলে আপনি আগে থেকেই আপনার লোককে ওখানে বসানোর, মানে যেহেতু নিয়োগগুলো দেওয়ার একটা নিয়োগের দলীয়করণের একটা সুযোগ আছে, ফলে আপনি আগেই আপনার লোক বসাতে চাচ্ছেন। এটাও কিন্তু আপনার সংকট তৈরি করেছে। চতুর্দশ সংশোধনীর ঘটনা আমরা জানি, তারপরে এখানে লগি বৈঠা হয়েছে, লগি এবং লাশের উপর নৃত্য এই ঢাকা শহরে, হ্যাঁ, সেটাকে আবার আওয়ামী লীগ নাম দিয়েছে গণতন্ত্রের পুনরুদ্ধার। তারপরে ১/১১ হয়েছে, ১/১১ পরে আওয়ামী লীগের ফ্যাসিবাদ। ফলে মানে গত ১৫ বছর আমরা যেটা দেখতে পাচ্ছি হচ্ছে একেবারে চূড়ান্ত খারাপ অবস্থা যাকে বলে। কিন্তু আমরা ৭৩ সালের প্রথম নির্বাচনীতে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছে, এবং আপনারা জানেন যে হেলিকপ্টারে করে ওই ব্যালট বাক্স নিয়ে এসে ঢাকায় এসে প্রার্থী জেতানো হয়েছে, প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে মনোনয়নপত্র জমা দিতে দেওয়া হয় না, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে। ফলে আমরা একটা রাষ্ট্র হওয়ার পরে যে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য যে যতগুলো প্রিরিকুইজিট দরকার, এটাই আমরা করতে পারিনি। এই সংস্কারের প্রশ্নগুলো এখন এসছে, এবং এগুলো খুব বেয়ার মিনিমাম, এগুলো খুব আহামরি কিংবা এমন কোনো ইউটোপিয়ান সংস্কার না। ৭০ অনুচ্ছেদের ব্যাপারে সকল দলেরই পজিশন আছে, বিএনপিরও পজিশন আছে যে হ্যাঁ, এটা সবাই বলছে এটা সংস্কার করতে হবে। প্রত্যেকটা দল, কিন্তু একটা দলও বলে নাই ৭০ অনুচ্ছেদ রাখতে হবে। কিন্তু কি কি ক্ষেত্রে মানে সংসদ সদস্যদেরকে স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে দেওয়া যাবে না, তথা দলের বিরুদ্ধে যেতে দেওয়া যাবে না, সেটার ব্যাপারে কিছু ভিন্নতা আছে। কেউ বলছে যে অর্থ বিল এবং অনাস্থা ভোটের ক্ষেত্রে আপনি দলের পক্ষে থাকতে হবে। কেউ বলছে, বিএনপি আরও দুটো জিনিস যোগ করেছে, সংবিধান সংশোধনী, রাষ্ট্রীয় নিরাপত্তা। কেউ কেউ বলছে না, রাষ্ট্রীয় নিরাপত্তা এবং সংবিধান সংশোধনী থাকার দরকার নেই, ইত্যাদি। কিন্তু ৭০ অনুচ্ছেদ যে সংস্কার করতে হবে, এটার ব্যাপারে তো বিএনপি, জামায়াত ইসলাম, এনসিপি, গণসংহতি, যত নাম আপনি করবেন, ওই হাউসে যারা বসে প্রত্যেকেই একমত। তাহলে এটা তো অলৌকিক সংস্কার না। একইভাবে আমি শেষ করি এই পর্যায়ে যে স্থায়ী কমিটি, সংসদীয় স্থায়ী কমিটিগুলো, বিশেষত গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটিগুলোতে চেয়ারম্যানটা বা প্রধানকে দিতে হবে বিরোধী দল থেকে। এটা কিন্তু এনসিপিও একমত, বিএনপিও একমত, জামায়াত ইসলামীও একমত। কোন কোন মন্ত্রণালয়কে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় বলা হবে সেটা নিয়ে কিছু ডিবেট আছে, দ্যাটস ইট। সো আপনি দেখতে পাচ্ছেন যে যেগুলো আলোচনা হচ্ছে, প্রত্যেকটা দলই কিন্তু এই সংস্কার প্রস্তাবে তার পজিশন আছে, কোনোটাই অলৌকিক সংস্কার না। ধন্যবাদ। একমতের কথা শুনলাম অনেকদিন পরে, যে অনেকগুলো দল অনেকগুলো বিষয়ে একমত, এটা ভালো একটা দিক। আমি আসতে চাই একটু শ্যামাবাদ আপনার কাছে, সেটি হচ্ছে যে মানে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারকে, মানে এই সরকারকে, অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানানো হয়েছিল যে ডিসেম্বরের পরে নির্বাচন কেন, কারণটা কি? সেই আহ্বান, আমার এই প্রশ্নের উত্তর হয়তো আমি জানি না যে সরকার জানিয়েছে কিনা আপনাদেরকে, কারণ বিএনপির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছিল যে ডিসেম্বরের পর নির্বাচন কেন। সে বিষয়ে আপনি একটু বলবেন যে এইটা আসলে ডিসেম্বরের পর নির্বাচন কেন? ধন্যবাদ আপনাকে, আমার সহ আলোচকদেরকেও শুভেচ্ছা জানাই। আমার ছোট ভাই যে এখানে শেষ করলো, আমি ওখান দিয়ে শুরু করি। হ্যাঁ, সব দলের, এতগুলো দল, সব দলের সাথে ঐক্যমত কমিশন বসতেছে, এবং এক এক দলের এতগুলো দল যে এতগুলো বিষয়ে একমত হচ্ছে, সেই ব্যাপারটা কিন্তু একটু অলৌকিক হইতে পারে। কারণ আমাদের মত জগত হবে, আমরা কারোর সাথে কেউ একমত হই না। হ্যাঁ, আমাদের একটা প্রবলেম আছে বাংলাদেশিদের। হ্যাঁ, তো এটা আমরা একমত যে হচ্ছে, সেটাই তো একটা ভালো দিক, ইট ইজ সামথিং পজিটিভ। এখন আমার কথা হচ্ছে যে একমত হচ্ছি, এখন আমরা যে ট্রেন্ডটা দেখতে পাচ্ছি কমিশনগুলার ডক্টর ইউনূস গঠন করেছেন, এই কমিশনগুলা বসে থাকে, যখন পলিটিক্যাল পার্টিগুলো প্রেশার দেয় তখন তারা একটু কাজ করা শুরু করে। তো 10-11 মাস চলে গেছে, তো এতদিন ধরে তারা এত টাইম লাগতেছে কেন? বিকজ দে আর দ্য ওয়ান হু নোজ যে কোথায় ঐক্যমত হয়েছে। এই যে স্প্রেডশিটের কথা বললো না, তো ওরা তো জানে যে ঐক্যমত কোথায় হচ্ছে আর ঐক্যমত কোথায় হচ্ছে না। তো সেগুলোর তালিকা দিয়ে টেবিলে বসে সব দলকে নিয়ে আলোচনা করে একটা নির্বাচনের দিকে যাওয়ার তো রোডম্যাপ দিতে সমস্যা কোথায়? আর সংস্কারেরও তো রোডম্যাপ দেখি না আমি। সংস্কারের কোনো রোডম্যাপ আছে? ওর সংস্কার তো ধরেন বিএনপি প্রথম সংস্কারের, মানে ধরেন যখন বিএনপি সংস্কারের কথা বলেছে, সকল দলের প্রতি শ্রদ্ধা রেখে আমি বলছি, তাদের ডেডিকেশনের প্রতি আমি শ্রদ্ধা রেখে বলছি, আমরা বিএনপি যখন 27 দফা দিয়েছে তখন অনেক দল সংস্কারের কথা বলে নাই, তখন তারা প্রতিবাদ করেছে, তারা সংগ্রাম করেছে, বাট আমরা স্পেসিফিক সংস্কার নিয়ে কথা বলেছি। সুতরাং আমরা সংস্কার চাই, কিন্তু সংস্কার যেমন চাই এবং নির্বাচনও একটা রোডম্যাপ আমরা চাই, সংস্কারেরও একটা রোডম্যাপ দেওয়া উচিত। এই সরকার, আই থিঙ্ক দে আর কনফিউজড।
কারণ জনপ্রশাসনের সংস্কারের কথা বললো, জনপ্রশাসন একটা বিশাল জায়গা। তো আমার এই হাসিনা পালানোর পরে একটা ইমার্জেন্সি টাইমে যখন সকল দল মতের ঐক্যমতের ভিত্তিতে এই ইন্টারিম সরকারকে দায়িত্ব দেওয়া হলো, তো এই সরকারের আমলে আওয়ামী লীগের লোকজন পালাচ্ছে কিভাবে? তো জনপ্রশাসনে এখনো আওয়ামী লীগের লোকজন রয়ে গেছে, দোসররা রয়ে গেছে, তো ওরা ওই ক্লিনজিংটা এখনো করতে পারে নাই কেন? আমার প্রশ্ন হচ্ছে এইখানে। আওয়ামী লীগকে আপনি ব্যান করছেন, ঠিক আছে, বাট আওয়ামী লীগের লোকজন এখনো সরকারের সচিবালয়ে আছে, লোকজন পালাতে সাহায্য করছে, বিভিন্ন জায়গায় তারা ডিস্টার্ব ক্রিয়েট করছে, ষড়যন্ত্র করছে, বিদেশিদের সাথে ষড়যন্ত্র করছে, তো সেগুলো তো আপনি ক্লিনজিং করতে পারছেন না। তো সেগুলো তাহলে সেই জায়গাটা তো আমাদের মূল জায়গাটা আসতে হবে। তো সুতরাং আমার কথা হচ্ছে যে আমরা নির্বাচন একটা রোড ম্যাপ চাই। আমরা ডিসেম্বরে বলেছি, তুষার যেটা বললো যে সংস্কার অনেক বিষয়ে আপনারা একমত, মানে বিএনপি বা অন্যান্য দল অনেক বিষয়ে একমত পোষণ করেছেন, তাহলে সমস্যাটা কোথায়? মানে সমস্যা কোথায় ডক্টর ইউনূসকে জিজ্ঞেস করেন এবং কমিশনগুলো জিজ্ঞেস করেন সমস্যা কোথায়, বিকজ তারা ডিলে করছে, ডিলে আমরা করছি না, তারা কালক্ষেপণ করছে। কালক্ষেপণ করার কোনো কারণ নাই। যদি একমত বেশিরভাগ জায়গাগুলোতে একমত হয়ে যায় আমরা মোটা দাগে, তাহলে একটি রোডম্যাপ, নির্বাচনে একটা রোডম্যাপ দিতে সমস্যা কোথায়? আচ্ছা, আমরা বলেছি ডিসেম্বর, রাইট? কাট অফ ডেট, আমাদের কাট অফ ডেট ডিসেম্বর। তো ওনারা বলুক আমরা জানুয়ারি 5 তারিখে দিব, কথার কথা, বা ফেব্রুয়ারি 12 তারিখে দিব, কথার কথা। ওনারা তো কোনো ডেটই দিতে পারতেছে না। ডিসেম্বর তো জুন, ডিসেম্বর তো জুন করছে, হতে পারে নির্বাচন হতে পারে, এটাই বলা হচ্ছে বারবার যে হতে পারে। এটা কেন হবে? বিকজ ওনারা এত কিছু নিয়ে পশ্চা সাজিয়ে বসলে তো হবে না। ওদের স্পেসিফিক কিছু সংখ্যা যেগুলো আমাদের অতি প্রয়োজনীয়, যেটা আমাদের জুডিশিয়ারি, আমাদের জনপ্রশাসন, আমাদের নির্বাচন কমিশন এবং সংবিধানের যেগুলো একেবারে অপরিহার্য দরকার, সেগুলো যদি একমত হয় দিয়ে আমরা একটা নির্বাচনের দিকে এগোতে পারি। আমার মনে হয় ওনারা দল গঠন করেছেন তো ভোটে যাওয়ার জন্য, তাই না? তো এখন ওনারাও তো চায় একটা ভোট। এখন যদি এনসিপির কথা মতো সরকার ভোট দেয়, আমি এর আগেও বলেছিলাম যে তাহলে এনসিপির এবং সরকার দুইজনেরই প্রমাণ করতে হবে যে তারা দুইটা আলাদা সত্তা। এনসিপি তো চাচ্ছে আপনার জুলাই সনদ, আপনার বিচার সংস্কার সবকিছু শেষ হওয়ার পরেই তারা নির্বাচন চাচ্ছে। আমাদের কথা হলো সবগুলো সাইমালটেনিয়াসলি চলতে পারে, যুগপৎভাবে চলতে পারে, কোনোটা সাংঘর্ষিক না। একটার জন্য আরেকটা বন্ধ হয়ে থাকতে হবে কেন? এই দেশে শেখ হাসিনা ফ্যাসিবাদী আচরণ করতে পেরেছিল, এই দেশকে এই পরিণতিতে ঠেলে দিয়েছিল কারণ এই দেশে কোনো নির্বাচন ব্যবস্থা ঠিক ছিল না, গণতন্ত্র ছিল না। এবং আমার তুষারের মতো ভাইরা বোনরা যারা বিগত দিনে ভোট দিতে পারে নাই, আমাদের ইয়াং জেনারেশন, নিউ জেনারেশন ভোট দিতে চায়, তো নিজের ইচ্ছা মতো ভোট দিতে চায়, সেই জায়গাটা ছিল না দেখেই আজকে দেশের এই পরিণতি হয়েছে। তো আমরা কেন, ডোন্ট ইউ থিঙ্ক যে দেশের জনগণ মনে করে যে 1 নম্বর সংস্কারই হওয়া উচিত যে একটা ভোটাধিকার ঠিক করা, নির্বাচন ব্যবস্থা ঠিক করা? রাইট, আসবো আপনার কাছে। আমি যেতে চাই নাজমুল হক আপনার কাছে, সেটি হচ্ছে যে এই যে সংস্কার বিষয় নিয়ে, তারপরে আপনার নির্বাচনের রোড ম্যাপ ইস্যু নিয়ে কি বিএনপি এবং অন্তর্বর্তী সরকারের মধ্যে কি মানে সম্পর্কের কোনো অচল অবস্থা, মানে ফাটল কি ব্যাপক আকার তৈরি হলো? অচল অবস্থা তৈরি হয় না। আচ্ছা, বিরোধ বলতে এটা আসলে মতবিরোধ তো থাকবেই একটা গণতান্ত্রিক দেশে, গণতান্ত্রিক সমাজে। ফলে আপনার সাথে আমার মতবিরোধ আছে, কিন্তু আপনার মতটাকে আপনি প্রতিষ্ঠিত করতে চান, তার জন্য আপনার সকল শক্তি যদি প্রয়োগ করেন, তাহলে আমার মতকে অবমাননা করা হবে। সবার মত শুনবে, তারপরে যে বিষয়গুলোতে ঐক্যমত হবে। আপনি যেখান থেকে আলোচনা শুরু করেছিলেন যে অলৌকিক সংস্কার, অলৌকিক লৌকিক বা মৌলিক যৌগিক বিষয় না, বিষয়টা হচ্ছে যে কোন বিষয়গুলোতে সবাই একমত হতে পারছে, কোনগুলোতে পারছে না। এই যে 3.5 মাস ধরে জাতীয় ঐক্যমত্য কমিশনের মাধ্যমে 5টি সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে সকল দলের সাথে কথা হলো, তার অনেকগুলো ব্যাপার একমত হয়েছে। কোন কোন বিষয়ে একমত হয়েছে তার তালিকা সরকারের দিক থেকে, কমিশনের দিক থেকে এখনো প্রকাশ করা হয়নি, এটা চাওয়া হচ্ছে বিভিন্ন দলের পক্ষ থেকে। দ্বিতীয়ত হচ্ছে কোন কোন জায়গাগুলোতে আমরা আটকে আছি, একমত হতে পারছি না, ওগুলো হচ্ছে মৌলিক সংস্কার। নিশ্চয়ই তুষার আমার সাথে একমত হবেন, কারণ এগুলো হচ্ছে একদম রাষ্ট্রের কাঠামো, রাষ্ট্রের ক্ষমতার বিন্যাস এবং গণতন্ত্রকে সচল রাখা এবং সঠিক গণতন্ত্রের চর্চার জন্য জনগণের ক্ষমতায়ন এবং রাষ্ট্র জনগণের কল্যাণে, দেশের কল্যাণে কাজ করবে। এখানে সুশাসন, ন্যায় বিচার, মানুষের সকল রকমের অধিকার, নাগরিক অধিকার, গণতান্ত্রিক অধিকার নিশ্চিত হবে, ওরকম একটা রাষ্ট্র ব্যবস্থাই তো ওনারা চাচ্ছেন, তার জন্য সংস্কার। ফলে ওগুলোই আটকে আছে যেইগুলোতে মৌলিক পরিবর্তন দরকার।
রাষ্ট্রের রাষ্ট্র কাঠামোর, এবং সেই মৌলিক পরিবর্তনের জন্য অনেক ক্ষেত্রেই বা প্রায় সব ক্ষেত্রেই সংবিধানের সংস্কার করতে হবে। তো সংবিধানের সংস্কার তো এখন করা যাবে না, সংবিধানের পরিবর্তন এখন করা যাবে না, কারণ যেহেতু আমাদের কোনো পার্লামেন্ট নাই। তাহলে যেই পার্লামেন্টটা নির্বাচিত হবে সেই পার্লামেন্টে এই মৌলিক সংস্কারগুলো অ্যাপ্রুভ করার ব্যাপার থাকবে। তার আগে তো একমত হতে হবে। এখন ধরেন যেই দল সংখ্যাগরিষ্ঠতা পাবে বা 2/3 যারা পাবে বা যাদের নিয়ে 2/3 হবে, তারা চাইলে সংবিধান সংস্কার করতে পারে। তো আমরা তো মোটামুটি মোটা দাগে সবাই জানেন, বোঝেন এবং ধারণা করেন যে বিএনপি হয়তো সেই 2/3 বা তার চেয়েও বেশি আসন পেতে পারে। সেই ক্ষেত্রে বিএনপি যেগুলোতে একমত হচ্ছে না, আপনি পরবর্তী পার্লামেন্টে সেগুলো কি অনুমোদন করাতে পারবেন, পাশ করাতে পারবেন? পারবেন না। ফলে এখানে বাধ্য করার বিষয় না, এখানে সমঝোতার বিষয়। এখন যেই বিষয়গুলোতে আমরা একমত হতে পারছি না, সেগুলো আরও 3 মাস 6 মাস 9 মাস সময় দিলে কি আমরা একমত হয়ে যাব? যে জায়গাগুলোতে বিএনপি অনর এবং যে জায়গাগুলোতে বিএনপিকে অনর অবস্থান থেকে সরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে বা দাবি জানানো হচ্ছে বা চাপ তৈরি করা হচ্ছে, সেগুলো কোনোটাই কাজ করবে না যতক্ষণ বিএনপি ওই জায়গাগুলো থেকে সরে না যাবে। আবার সবাই মিলে আমরা একটা ঐক্যমত হলাম যেগুলোর জন্য সংবিধান সংস্কার দরকার বা আইন পরিবর্তন দরকার বা যেসব অধ্যাদেশের মাধ্যমে এগুলো এরই মধ্যে কিছুটা হয়েছে বা আরো হবে, সেগুলো তো পরবর্তী পার্লামেন্টে অনুমোদন করতে হবে। তার মানে পরবর্তী পার্লামেন্টের উপরই সব সংস্কারের ভাগ্য নির্ভর করছে। তো পরবর্তী পার্লামেন্টে যারা যাবেন, যাদের সংখ্যাগরিষ্ঠতা থাকবে, তাদেরকে রাজি না করিয়ে আপনি সংস্কার নিয়ে যতই ঝগড়াঝাটি করেন না কেন, এর কোনো সুফল থাকবে না। এমনও তো হতে পারে যে আমরা 11 সরকারের সময় কিন্তু অনেক সংস্কারের উদ্যোগ দেখেছি এবং সেই সংস্কার করতে গিয়ে তারা -2 করার চেষ্টা করেছে। প্রথমে বিএনপি, তারপরে আওয়ামী লীগ, তারপরে আরও অনেক দলকে এমন অবস্থা করার চেষ্টা করেছে, তখন বলা হচ্ছিল যে ওই সরকারটি আসলে রাজনীতিই চায় না, গণতন্ত্রই চায় না, তারা গোটা দেশটাকে, সমাজটাকে বিরাজনীতিকরণ করার চেষ্টা করেছে। সফল হয়েছে? পারে নাই। সংস্কারের কোনো কিছু পেয়েছে আমরা? পাই নাই। তাহলে তাদের 2 বছরের সকল প্রচেষ্টা বৃথা গেছে, দেশটা 2 বছর পিছিয়ে গেছে। এখন যে আমরা 10 মাস ধরে চেষ্টা করছি, আরও যদি 6 মাস 9 মাস 1 বছরের চেষ্টা করি এবং তারপরে যদি আমরা কোনো কিছু করতে না পারি এই সংস্কারের জন্য, তাহলে এই পুরো প্রচেষ্টাটা এবং সময়টাও কিন্তু বৃথা যাবে। সেই জন্য দরকার যত দ্রুত সম্ভব সংসদটা নির্বাচন করি এবং সেই সংসদের মাধ্যমে যা যা কিছু পরিবর্তন করার সেটা করি। তার আগে ঐক্যমত যেগুলো হয়েছে সেগুলোর ব্যাপারে আমরা একটা দস্তখত দিই, যেটা জুলাই ঘোষণা বলছেন ওনারা, সেখানে থাকবে যে এই পরিবর্তনগুলো আমরা করব, বা অভ্যুত্থান সংক্রান্ত যেসব ঘোষণা, কমিটমেন্ট ইতিহাসে রাখার জন্য যা কিছু তথ্য উপাদান দরকার সেগুলো নিশ্চয়ই জুলাই ঘোষণার মধ্যে থাকবে। সো এটা হয়ে গেলে পরে এরপর আপনি বসে থাকবেন কোন আশায়? কিন্তু আসলে মানে বিএনপি এবং এনসিপি অনর অবস্থানে কেন? মানে কেউ সংস্কার, বিচার, রোডম্যাপ, অন্যদিকে ডিসেম্বর নির্বাচন, একদম অনর অবস্থার 2 দল। মানে আপনি বলছেন যে 2 দল বসবে, কথা বলবে, একটা সমঝোতা হবে, শুধু 2 দল কেন, অনর তো তারা 30টা দলের সাথে তো ঐক্যমত কমিশন কাজ করছে, সব দলকেই একমত হতে হবে। এখন এনসিপি অভ্যুত্থানের দল, নতুনদের দল, নতুন প্রজন্মের দল, অনেক আশা ভরসা প্রত্যাশার দল, ফলে তাদের একটা গুরুত্ব আছে। বিএনপি মানে বহু বছরের পুরনো এবং এই মুহূর্তে সবচেয়ে বড় দল, যার কারণে এনসিপি বিএনপির কথা আসে। আপনি যদি বাকি দলগুলোকে আপনি ভাগ করেন, বেশিরভাগ বিএনপির অবস্থানের পক্ষে, কম ভাগ এনসিপির অবস্থানের পক্ষে। তার মানে হচ্ছে যে এনসিপি বা অন্য যে দলগুলো বিএনপির সংস্কারের জায়গাতে দ্বিমত করছে, আপনি দ্বিমতটাকে একমতে আনতে পারবেন না যতক্ষণ বিএনপির অবস্থান পরিবর্তন না হবে। আর বিএনপি যে অবস্থানগুলোতে অনড় আছে সেগুলোর পক্ষে নিশ্চয়ই তাদের যুক্তি আছে। যিনি ক্ষমতায় যাবেন তাকে ভাবতে হয় যে এই পরিবর্তনের মাধ্যমে ক্ষমতায় গেলে পরে আমি দেশ ঠিকমতো চালাতে পারবো কি না, এটা ভাবতে হয়। যারা ক্ষমতা যাবেন না তারা অনেক অবাস্তব জিনিসও মেনে নেবে, কারণ তারা জানে তাদেরকে এটা বাস্তবায়ন করতে হবে না। স্যার অতঃ আপনার কাছে সেটি হচ্ছে যে জানতে চাইছিলাম যে মানে ডিসেম্বরের পরে নির্বাচন হলে মানে সমস্যাটা কোথায়? আর আপনারা কি আপনারা চাচ্ছেন নির্বাচনটা অনেক পরে, ডিসেম্বরের মধ্যে চাচ্ছেন আপনারা? এনসিপি চাচ্ছেন? এটা এরকম কোনো পজিশন আমাদের নাই। আচ্ছা, আপনারা কখন চাচ্ছেন নির্বাচন? আচ্ছা, তার আগে বলি যে ডিসেম্বরের পরে হলে তো আমাদের কোনো সমস্যা নাই, ডিসেম্বরে হলেও আমাদের কোনো সমস্যা নেই। তাহলে সমস্যাটা কোথায়? আমরা কি বলেছি, আমরা এই যে সর্বশেষ যে ঐক্যমত্য কমিশনের মিটিংয়ে, আচ্ছা, সেখানেও আমরা আমাদের আহ্বায়ক বলেছেন যে নির্বাচন মানে হচ্ছে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশ। আমি আপনার সাথে কম্পিট করবো, আমাদের মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতা থাকবে, তাই না? একটা পুরো দেশে একটা নির্বাচনের আবহে ঢুকে যাওয়া মানে হচ্ছে আপনার সাথে আমার প্রতিযোগিতা থাকবে। ফলে আমি আপনার সমালোচনা করবো, আপনি আমার সমালোচনা করবেন। আমাদের তো পরস্পরকে দেখাতে হবে যে আপনার চেয়ে আমি বেটার পজিশনে আছি পিপলের কাছে। তখনকার এনভায়রনমেন্ট এরকম। আপনি যখন সংস্কারের প্রয়োজনটা থাকে তখন একটা কনসেনসাস দরকার থাকে, একটা ঐক্যমত্য দরকার থাকে।
আপনার কিছু পজিশন আপনি ছাড় দিয়ে আসবেন, আমি আমার কিছু পজিশন ছাড় দিয়ে আসবো, একটা মধ্যবর্তী জায়গায় আসবো জাতীয় স্বার্থে। এটা হচ্ছে সংস্কারের সময়। এই কারণে আমরা বলেছি যে আপনি জুলাই সনদ যেটা করার কথা হচ্ছে, যে কি কি বিষয়ে ঐক্যমত্য হচ্ছে, কিভাবে আপনি এটা বাস্তবায়ন করবেন, এই জুলাই সনদটার আগে ইলেকশনের ডেটটা দেওয়া উচিত হবে না। কারণ ইলেকশনের ডেট দেওয়ার সাথে সাথে দেশ আসলে ইলেকশনের একটা পরিবেশের মধ্যে ঢুকে যাবে। কিন্তু জুলাই সনদটা আগে হওয়া দরকার, এবং কখনো হওয়া দরকার 2029 সালের ডিসেম্বর মাসে না। এই যে জুলাই আসছে, 1 বছর পূর্তি হচ্ছে, এই জুলাইয়ের মধ্যেই, অর্থাৎ 5 অগস্ট হচ্ছে সর্বোচ্চ টাইম ধরা যায় যখন 1 বছর পূরণ হবে। এই 5 অগস্টের মধ্যে আপনি জুলাই সনদটা করবেন, এবং জুলাই সনদটা করলে এরপর আপনি বলেন যে ইলেকশনটা অমুক মাসে করবো আমি, বি ডিসেম্বর, নো প্রবলেম। কিন্তু আফটার জুলাই সনদ, ঠিক আছে? এখন এটা ডিসেম্বরের জায়গায় জানুয়ারি হতে পারে, ফেব্রুয়ারি হতে পারে, এটা নিয়ে আমাদের খুব বড় মাথা ব্যথা নাই। কিন্তু জুলাই সনদের আগে না, এবং জুলাই সনদটা আবার অগাস্টের পরে না, পরিষ্কার, ঠিক আছে? জুলাই সনদটা আপনি আগস্টের মধ্যে করবেন, তারপরে আপনি বলবেন যে আমি ইলেকশনটা অমুক মাসে করব, তফসিলের আগে আগে আপনি ডেট ঘোষণা করে দেবেন। এইটাই আমাদের বক্তব্য। বললেন যে আগামী মাসের মধ্যে। হ্যাঁ, আমরাও সেটাই বলেছি। আপনি আমাদের বক্তব্য শুনে দেখেন, রেকর্ডেড বক্তব্য, পারসেপশন থেকে কথা বলা যাবে না। মানে আমাদের ব্যাপারে অনেকে পারসেপশন থেকে কথা বলে যারা নির্বাচন পেছাতে চায়। রেকর্ডেড বক্তব্য, মানে ইন প্রেজেন্স অফ ডক্টর মোহাম্মদ ইউনূস, সেখানে আমাদের আহ্বায়ক বলেছেন যে আপনি অগাস্টের মধ্যে জুলাই সনদ করেন, এবং জুলাই সনদের মধ্যেই দরকার হলে ঘোষণা করেন যে অমুক মাসে ইলেকশন হবে। আমাদের কোনো অসুবিধা নেই এতে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের পজিশন। শামাবাদ, আপনি বলবেন আসলে যেটা তিনি বললেন যে জুলাই যে সনদ, এই সনদটাই সম্ভবত একটা এখন ফ্যাক্ট হয়ে দাঁড়িয়েছে, যেটি আলী রিয়াজ বলেছেন যে আগামী মাসে সেটা হয়ে যাবে। সেই সাথে এনসিপির পক্ষ থেকে ধরে তিনি বললেন যে নির্বাচন ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। তাহলে আমরা জাপানে দেখলাম যে ডক্টর ইউনূস বললেন যে বিএনপি মানে একটি দল ডিসেম্বরে শুধু নির্বাচন চায়, বাকিরা আসলে কেউ চাচ্ছে না, এরকম তিনি বুঝিয়েছেন। এই জায়গাটা আপনি বক্তব্য পরিষ্কার করবেন। দেখুন, প্রধান উপদেষ্টার দেশের বাইরে গিয়ে দেশের কথা বলাটাও কতটুকু সমীচীন, এটা একটা ব্যাপার আছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে জুলাই সনদের একটা ডেট তো ওনারা দিয়েছেন অলরেডি, যেটা আপনারা আলোচনা করছেন। হ্যাঁ, তো জুলাই সনদ দিতে সমস্যা কোথায়? এটা তো বিএনপি কখনোই এটা বিরোধিতা করে নাই। বিএনপি এখন জুলাই সনদ, জুলাইয়ের 25 তারিখ মনে হয় একটা ডেট বা কিছু, জুলাইয়ের মধ্যে দেওয়ার একটা পরিকল্পনা তারা নিয়েছে। সেটা দেওয়ার পরেও তো ইলেকশনের স্কেজুল ঘোষণা করা যায়। তো আমি এখানে বুঝতে পারছি না সমস্যাটা কোথায়। তাহলে সমস্যাটা কি ইন্টারিম গভর্নমেন্টের ভিতরে? তুষার বলছে যে এখন যদি সেটা করা হয় তাহলে মানুষ বা দেশ নির্বাচনী পরিবেশের দিকে এগিয়ে যাবে। না, এখন না, নির্বাচন এখন দেখ না, জুলাই সনদটা দেখ। জুলাই সনদ দেওয়ার পর ডিসেম্বর আপনার 90 ডেজ আগে আপনার ইলেকশনের স্কেজুল ঘোষণা করতে হয়, রাইট? আপনার ডিসেম্বরের যদি আপনি রোড ম্যাপ দিতে চান যে ডিসেম্বরের কোনো একটা তারিখে ভোট হবে, তাহলে সেটা তো জুলাইয়ের পরে গেলেও সেটা ডিসেম্বরে করা যাবে। আচ্ছা, আমি কি বুঝাতে পারছি? আমি কিন্তু অনেক ব্যাপারটা গুছিয়ে নিয়ে আসার চেষ্টা করছি। আমি মানে 100% এনসিপির সাথে একমত হয়ে কথাটা বলতেছি, মানে তুষারের সাথে। হ্যাঁ, সেটা যদি হয়ে থাকে তাহলে জুলাই সনদ দেওয়ার পরেও তো আপনার ইলেকশন স্কেজুল দিয়ে ডিসেম্বরে ভোট করা সম্ভব, ঠিক আছে? নির্বাচন কমিশন বলছে যে তারা নির্বাচনের জন্য তৈরি, তাহলে সবাই রাজনৈতিক দলগুলো নির্বাচনের জন্য তৈরি। এখন নির্বাচনের জন্য তৈরি কে না? এখন আমি দেখতে পাচ্ছি ওদের রেজিস্ট্রেশন হওয়া বাকি আছে, এনসিপি রেজিস্ট্রেশন হওয়া বাকি আছে, তাই না? ওদের মাঠ গুছানো বাকি আছে, ওদের জেলায় জেলায় কমিটি করা বাকি আছে। একটা নতুন দল, আমরা তো সাধুবাদ জানিয়েছি যখন আমাদের ভাই বোনরা যখন একটা দল করলো, উই ওয়েলকামড ইট, বিকজ আমরা মাল্টি পার্টি ডেমোক্রেসিতে বিশ্বাস করি। তো এটা তো ভালো জিনিস ওরা দল করেছে। এখন এটা তো বিএনপি যদি বা অন্য কোনো দল যদি মনে করে যে এনসিপি কে সময় দেওয়ার জন্যই ইউনূস সরকার এটা কালক্ষেপণ করছে, সেটা কি খুব অমূলক হবে? এখন সেটা তো এখন বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দল যে গত 17 বছরে শেখ হাসিনার জুলুম অত্যাচারের শিকার হয়েছে, প্রত্যেকটা আমাদের কর্মী এখনো শিকার হয়েছে। আপনারা জুলাই সনদ যে করবেন, জুলাই সনদে কি অগাস্ট মাসে কি বিএনপির কোনো কর্মী ছিল না? বিএনপির কোনো নেতাকর্মী বা বিএনপি সাপোর্ট করে এরকম লোকজন ছিল না মাঠে?
এটা তো দলমত নির্বিশেষে মাঠে ছিল, তো তারাও তো এই এই শেখ হাসিনা অত্যাচারের শিকার হয়েছে, ভুক্তভোগী তারা। তো আমাদের বিএনপি এমন একটি দল যে সবসময় আমরা নির্বাচনের কথা বলেছি, গণতন্ত্রের কথা বলেছি, নতুন কিছু না ভাই। 2009 সালে প্রথম হাসিনা ক্ষমতায় আসছে, এরপর থেকেই এই যে তাদের ক্ষমতা কুক্ষিগত করার জন্য তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা, বিভিন্ন ধরনের কালো আইন তৈরি করা, এগুলো যখন হয়েছে তখন থেকেই কিন্তু বিএনপি ভোটাধিকার, গণতন্ত্রের কথা, মানবাধিকারের কথা, আইনের শাসনের কথা বলে আসছে। এটা প্রথম এখন নতুন করে 5ই আগস্টের পরবর্তীকালে বিএনপি বলছে না। এটা যখন থেকে আমাদের লোকজন গুম হওয়া শুরু করেছে, ইলিয়াস আলীকে দিয়ে শুরু করে, তখন থেকে কিন্তু আমরা বলে আসছি যে এই দেশে এবং এই জন্যই আমরা প্রয়োজন মনে করেছি। ওই যে ভাই একটা কথা বললেন না যে বিএনপি যদি একমত না হয়, বিএনপি তো চাই যে এই দেশে একটি প্রকৃত সংস্কার হোক। কারণ এদেশের আমরা আসলে ফিল করি, এটা আমার ব্যক্তিগত মতামত একজন রাজনৈতিক কর্মী হিসেবে, যে বাংলাদেশের মানুষের মনোজগতের পরিবর্তন হয়েছে। আপনি শুধু পলিটিক্যাল রিটরিক দিয়ে, রাজনৈতিক কথাবার্তা দিয়ে আপনি মানুষকে ভোলাতে পারবেন না, দেশের কাজও করতে পারবেন না। আপনার অ্যাকশনেবল কিছু দেখাতে হবে। অ্যাকশনেবল কিছু বিএনপি দেখাতে চায় দেখি বিএনপি 31 দফা ঘরে ঘরে নিয়ে যাচ্ছে। আমাদের 31 দফার প্রথম 4টা পয়েন্টই যা আছে আপনি যদি পড়ে দেখেন, যে আমরা চাই যে ক্ষমতার ব্যালেন্স হোক, আমরা চাই যে সংসদ একটা দায়বদ্ধতার মধ্যে আসুক, আমরা চাই যে সংসদ একটা ট্রান্সপারেন্ট অ্যাকাউন্টেবল একটা সংসদ হোক। সেটা যদি করতে হয় তাহলে তো আমরা তো সেই কাজগুলো করতে চাই। নির্বাচন যদি মানে ডিসেম্বর না হয়ে জুনেই হয় তাহলে বিএনপির সমস্যা কোথায়? এটা তো আরো অনেক দল বলছে যে বিভিন্ন ধরনের সমস্যা আছে, প্রাকৃতিক দুর্যোগ আছে, আমরা এই সমস্যা আরো ঘনীভূত হবে, আমাদের অর্থনৈতিক সমস্যা আছে, আমাদের ইনভেস্টররা যারা ইনভেস্ট করতে চায় প্রতিদিন তারা আমাদের সাথে কথা বলছে, যে তারা দেখতে চায় যে আগামীকাল, এটা তো একটা ইন্টারিম গভর্নমেন্ট বাই ডেফিনিশন ট্রানজিশনাল গভর্নমেন্ট, ইটস নট এ, ওনারা যদি এই সরকারে যারা আছে তারা যদি থাকতে চায়, আচ্ছা, ক্ষমতা ভোগ করতে চায়, যেটা তারা করছে, সেটা যদি আরো বেশি দিন করতে চায়, তারা রিজাইন দিয়ে ভোটে আসুক, দল বানাক, এনসিপির মতো একটা দল মানে ভোটে আসুক, ভোটে এসে ওরা ভোটে আসে পার্লামেন্টে ওনারা জিতুক। আমার কথা হচ্ছে খুবই পরিষ্কার, ট্রানজিশনাল গভর্নমেন্ট কখনো পার্মানেন্ট গভর্নমেন্ট হতে পারে না। আপনারা যদি সরকারে থাকার ইচ্ছা থাকে তাহলে ভোট করে সরকারে এসে আপনি সরকারে থাকেন, হ্যাঁ, থেকে দেশে কাজ করেন। নাজমুল হোসেন, আপনি একটু বলবেন যে যেমনটি বলছিলেন শ্যামা ওবায়দ, যে এনসিপির এখনো নিবন্ধন হয় নাই, জেলায় জেলায় ভাবে কমিটি হয় নাই, তাদের অনেক কাজ বাকি আছে, এখন তাদেরকে গুছিয়ে দেওয়ার জন্যই কি ডিলে হচ্ছে নির্বাচন? এটা কি এটা কোনো প্রমাণ আমার কাছে নাই, কেউ ধারণা করতে পারে, কিন্তু এই যে ডিসেম্বরে বিএনপি চাচ্ছে, সরকার বলছে জুনের মধ্যে, 6 মাসের মধ্যে কি এনসিপি মানে অনেক কিছু অর্জন করে ফেলবে? একটা অর্জন করতে পারবে, সেটা হচ্ছে নিবন্ধন, যার জন্য শর্ত পূরণ করার কাজগুলো ওনারা করছেন, সেটা হয়তো ওনারা পেয়ে যাবেন। কিন্তু এনসিপির আজকের যে জনসমর্থন সেটা কি আমরা জানি না, নির্বাচন হলে জানবো। 6 মাস পরে কি সেটা ডাবল ট্রিপল হয়ে যাবে? ফলে সময় দিলে ওনারা অনেক বড় দল বিএনপির মতো হয়ে যাবে, এটা ভাববার কোনো কারণ নাই। কিন্তু এই যে আমরা সংস্কারের কথা বলছি, জুলাই সনদ, যেটি ওনারা দুজনেই বললেন, জুলাই সনদ যদি আগামী মাসে মানে জুলাই মাসে চূড়ান্ত হয়, যেটি ঐক্যমত কমিশন বলছে, তাহলে ওই সনদে কি থাকবে? আমরা দুটো বিষয় জানি বা শুনছি, একটি হচ্ছে যে জুলাই অভ্যুত্থানের একটা ইতিহাস স্বীকৃতি, আর দ্বিতীয় হচ্ছে যেই বিষয়গুলো নিয়ে সংস্কারে ঐক্যমত হবে এবং যেই বিষয়গুলো হবে না। এর মধ্যে ডক্টর আলী রিয়াজ বলেছেন সব বিষয় তো যেগুলো ব্যাপারে ঐক্যমত হবে না সেগুলো জুলাই সনদে উল্লেখ থাকবে এইভাবে যে যেই দাবিটা মানছে বা মানছে না, যেগুলো ব্যাপারে ঐক্যমত হয় নাই, সেগুলো নিয়ে রাজনৈতিক দলগুলো নির্বাচনী ইশতেহারে সেগুলো ঘোষণা করবে। যেমন ধরেন বিএনপি কথা এই 2 মেয়াদের বেশি আপনার একই ব্যক্তি প্রধানমন্ত্রী থাকা, একবার গ্যাপ দিয়ে আবার হতে পারা, তারপর প্রধানমন্ত্রীর কর্তৃত্ব, আপনার জাতীয় কাউন্সিলের মাধ্যমে আপনার সাংবিধানিক পদগুলোতে নিয়োগ, এরকম আরও কিছু বিষয়ে দ্বিমত আছে। তো তারপরে আপনার যে নিম্নকক্ষে নারীদের আসন কয়টা থাকবে, সরাসরি নির্বাচন না পরোক্ষ নির্বাচন, এরকম যে বিষয়গুলোতে এখনও দ্বিমত আছে সেগুলো উল্লেখ থাকবে যে এই কটা দল এই বিষয়ে একমত হয়েছে, এই কটা দল এই বিষয়ে একমত হয় নাই। দলগুলোকে বলা হবে যে আপনারা নির্বাচনী ইশতেহারে আপনাদের এই কথাগুলো বলবেন, জনগণ যদি আপনাদের পক্ষে ভোট দেয় তাহলে দেবেন। কিন্তু নির্বাচনে যখন আমরা যাব, ইশতেহার যখন ঘোষণা করব, তখন কি শুধু সংস্কারই আমাদের একমাত্র ইশতেহারের উপাদান হবে না?
বিএনপি হোক, এনসিপি হোক, জামাত হোক, বিভিন্ন দলকে মানুষ কি ভোট দেবে ওই বিবেচনায় না, সামগ্রিক বিবেচনায়। এবং মানুষ ভোটাধিকার যেসব কারণে দেয়, একটি দলকে বা একটি প্রার্থীকে যেসব কারণে বিবেচনা করে, সেখানে সংস্কারের প্রস্তাব বা দ্বিমতগুলো খুব গৌণ ভূমিকা রাখবে বলে আমার ধারণা। তারপরে বলি, জুলাই মাসে যদি জুলাই অভ্যুত্থানের ইতিহাস এবং সংস্কার প্রস্তাব নিয়ে একটা আপনার সমঝোতায় আসা যায়, এগুলোতে আমরা একমত হয়েছি। এই বিষয়গুলো আমরা এখনই বাস্তবায়ন করব সরকারি নির্বাহী আদেশে, বাকিগুলো আগামী সংসদের জন্য রেখে দেব। তাহলে তো চ্যাপ্টার ক্লোজ হয়ে গেল জুলাইয়ে। তো জুলাইয়ের পরে অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 5 মাসে কেন নির্বাচন হবে না যদি ওটা মিটে যায়? এখন তো সংস্কার নিয়েই বলা হচ্ছে, একমত হতে পারছে না। এবং আশা করা হচ্ছে যে এবার যে দফা শুরু হয়েছে আলোচনা ঐকমত্য কমিশনে, তার মধ্য দিয়ে মীমাংসিত হবে। এটা প্রধান উপদেষ্টা বলেছেন, ডক্টর আলী রিয়াজও বলেছেন। তো মীমাংসিত হওয়া মানে ওই অর্থে যে এটা নিয়ে আর ডিবেট করব না। যেগুলো আপনি একমত হতে পারছি না আজকে, কালকে হয়ে যাব, পরশু হয়ে যাব, ওই মৌলিক জায়গাগুলো আলাদাই থাকবে। সেই অবস্থায় আপনার ঘোষণাপত্রটা আসবে জুলাই সনদে, এবং সেখানে এগুলো সবাই একমত হবে যে এগুলোতে আমরা একমত হয়েছি, আগামী সংসদে আমরা এটা করবো। এগুলোতে একমত হই নাই, আমরা জনগণের কাছে যাব, তারা যদি আমাদেরকে সমর্থন দেয়, ভোট দেয়, তাহলে আমাদের ক্ষমতা থাকলে আমরা সংসদে গিয়ে সেটি করব। তো আমরা তো জানি যে একটি দলেরই আধিপত্য থাকবে আগামী সংসদে, ফলে তারা যেটা চাচ্ছে না সেটার বাস্তবায়ন হবে না, তারা যেটা চাচ্ছে সেটারই বাস্তবায়ন হবে। এনসিপি ছাড়া অন্য কোনো দল যদি ক্ষমতায় আসে, তাহলে কি আপনারা মনে করেন যে সংস্কার বা বিচার এগুলো কি বন্ধ হয়ে যাবে বা এগুলো হবে না, এমন কোনো আশঙ্কা কি আপনাদের আছে? ঐতিহাসিক অভিজ্ঞতা খুবই খারাপ। 3 জোটের রূপরেখা হয়েছিল বাংলাদেশে। আচ্ছা। এবং পরবর্তীতে এসে পরবর্তী নির্বাচিত সরকার সে নিজেরাই যেটাতে কমিট করেছিল, তারা সেটা পরবর্তীতে রক্ষা করে নাই। এর ছাড়াও শাহাবুদ্দিন সরকার, যে তত্ত্বাবধায়ক সরকারটা ছিল, তার 29টা টাস্ক ফোর্স করেছিল নানা ধরনের প্রশাসনিক, অর্থনৈতিক সংস্কারের জন্য, সেগুলোও বাস্তবায়ন হয় নাই। 2001 সালের আগে যে তত্ত্বাবধায়ক সরকার, তারাও 16টার মতো টাস্ক ফোর্স করে অনেকগুলো সংস্কার প্রস্তাব দিয়েছিল, পরবর্তী নির্বাচিত সরকার এসে করে নাই। আচ্ছা। এই কারণেই জুলাই সনদের ব্যাপারে কথা আসছে যে আপনারা নির্বাচন ভাই ডিসেম্বরে না, এই বছরের অক্টোবরে করে ফেলেন, আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু জুলাই সনদটা পরবর্তী নির্বাচিত সরকার হাতে দেওয়া যাবে না। পরবর্তী সরকার এসে তাদের 31 দফা, তাদের 64 দফা, যত দফা আছে তারা সেটা বাস্তবায়ন করবে, কোনো অসুবিধা নাই। কিন্তু জুলাই সনদটা হচ্ছে সকল দলের ইনপুটের, জনগণের ইনপুটের মধ্যে, জনগণও কিন্তু ইনভলভ এই প্রক্রিয়ায়। কারণ তরুণরা দেয়ালে দেয়ালে লিখছে, সেই কথাটাতে আপনি আবার আরেকটু ফর্মাল ভাষায় এখানে ট্রান্সলেট করে এখানে আনছেন তো ওই আকাঙ্ক্ষাটাকে। ফলে এটা কোনো দলের বিষয় না, এটা হচ্ছে জনগণের বিষয়। ফলে এটাকে একটা দলের হাতে, সেটা যে দলই হোক, সেই দল খারাপ ভালো আমি ওই তর্কে যাচ্ছি না, কিন্তু এটা কোনো দলের উপর নির্ভর করবে না এগুলো, মানে এবং এটা ঐচ্ছিক হবে না যে আমার একটা গুড উইল আছে আমি করব, আমার যদি ব্যাড উইল থাকে আমি করব না। এটাকে ম্যান্ডেটরি করতে হবে, লিগ্যালি বাইন্ডিং করতে হবে। এই জন্যই বলা হচ্ছে যে নির্বাচনের আগেই এইটাকে কোন পদ্ধতিতে করবেন। অনেকগুলো পদ্ধতির প্রস্তাব এসছে, আমাদের দিক থেকে আমরা বলেছি যে আপনি গণপরিষদ কাম পার্লামেন্ট করেন, কোনো দল গণভোটের কথা বলেছে, কেউ বলেছে অধ্যাদেশের মধ্যে দিয়ে করেন, ইত্যাদি অনেকগুলো ফর্মুলা এসছে। এবং আমরা এটা বলেছি যে আপনি আগামী সংবিধান যেটা সংস্কার করবেন বা পুনর্লিখন করবেন, ওই জুলাই সনদটাকে তার পরিশিষ্ট হিসেবে যুক্ত করতে হবে, মানে একটা সাংবিধানিক ভিত্তি দিতে হবে এই সংস্কারটাকে, তাহলে এটা আপনার মানে কাজে আসবে। আদারওয়াইজ ধরেন এখন এই যে 96 অনুচ্ছেদ আজকে আবার পুনর্বহাল করেছে, যার মধ্য দিয়ে প্রধান বিচারপতি মানে বিচারপতিদের আসলে বিচারকদের অপসারণ করবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। এটা একটা ভালো সংস্কার। এটা পরবর্তীতে আপনি ধরে রাখতে পারবেন না যদি নির্বাচিত সরকারের সেই ইচ্ছা না থাকে, কারণ তারা নানাভাবে ওই 116 অনুচ্ছেদের মধ্য দিয়ে বিচার, মানে আপনি দেখবেন যে বিচারকদেরকে বা প্রধান বিচার বিভাগকে আসলে সরকারি দল নিয়ন্ত্রণ করতে পারে রাষ্ট্রপতির মধ্য দিয়ে, ঠিক আছে? এটা 4th সংশোধনী, তারপর আরও 5ম সংশোধনী, 5ম সংশোধনী, অনেকগুলো সংশোধনীর মধ্য দিয়ে এখন এসছে এটা রাষ্ট্রপতির মধ্য দিয়ে তারা আসলে বিচার বিভাগটাকে নিয়ন্ত্রণ করতে পারে। এটা থেকে বের করে আনতে হবে। তো এখন এটা যদি আপনি বলেন যে এনসিপি ক্ষমতায় যাবে না, কিন্তু এনসিপিরা চাচ্ছে, এই কারণে এটা অবাস্তব, কারণ এটা বিএনপি রাজি, ধরা যাক বিএনপি, আমি বলছি না যে বিএনপি এটাতে রাজি না, এখন ধরা যাক এই যে এইটা আমরা বলছি যে বিচার বিভাগকে আপনি সরকারের হস্তক্ষেপের বাইরে আনতে হবে, এইটা যদি বিএনপি রাজি না হয়, কথার কথা তারা সরকারে যাবে, তার মানেই কি এটা অবাস্তব? এটা তো পুরো পৃথিবীতে অ্যাকসেপ্টেড যে নির্বাহী বিভাগ, বিচার বিভাগ আর হচ্ছে আপনার আইন বিভাগ, এগুলো আলাদা থাকবে এবং একটা ভারসাম্য থাকবে তাদের পরস্পরের মধ্যে। বিচার বিভাগ যেমন ধরেন আমরা যখন প্রায়ই বলি যে সংবিধানে এটা ওটা করতে হবে, তখন কিন্তু একটা কথা খুব প্রায় শুনি যে ভাই সংবিধানে সব লেখা থাকলেই হয়, সংবিধানে কি কোথাও আছে রাতের ভোটে ইলেকশন হবে, এই কথাগুলো শুনতে হয়।
এখন যদি রাতের ভোটে একটা সরকার ইলেকশন করে, সেটা ঠেকানোর কথা কার? ঠেকানোর কথা আপনার ইলেকশন কমিশনের, ঠেকানোর কথা বিচার বিভাগের। তারা ঠেকায় না কেন, ঠেকাতে পারে না কেন? কারণ আপনি নিয়োগগুলো, এই অ্যাপয়েন্টমেন্টসগুলো এমনভাবে মানে রাষ্ট্রপতির মধ্য দিয়ে প্রধান নির্বাহীর হাতে রেখেছেন, প্রধানমন্ত্রীর হাতে রেখেছেন, তারা তো দলীয় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, ফলে তারা তো রাতের ভোট হলেও ওইটাকে ঠেকাবে না। এই জন্যই বলা হচ্ছে যেন রাতের ভোট ঠেকাতে পারে তারা, এই জন্য তাদের একটা মানে আপনার স্বায়ত্ত শাসন বলি বা ইন্ডিপেন্ডেন্স বলি, বা তারা যেন স্বাধীনভাবে নির্বাহী বিভাগের মানে কি বলে এটাকে, হস্তক্ষেপের বাইরে এসে কাজ করতে পারে, সেই জিনিসগুলো নিশ্চিত করতে হবে। এইটা যদি স্রেফ একটা নতুন দল বলছে, বা ধরা যাক একজন ইন্ডিভিজুয়াল বলছে, আপনি বলছেন, এটার মধ্যে যদি পয়েন্ট আছে কিনা, লজিক আছে কিনা, এটা দেখতে হবে। পরবর্তী নির্বাচিত সরকার এটার সাথে একমত না, তাই বলে এটা হবে না, এটা তো হইতে পারে না। যদি সময় থেকে আসবো, আমি যেতে চাই শামা আহমেদ, আপনার কাছে যেমনটি আমি জানতে চেয়েছিলাম যে নির্বাচিত সরকার যখন ক্ষমতায় যাবে তখন তারা এই যে সংস্কার বিচার শুনেন, আপনি শুনেন, প্রথম 1 নম্বর হলো যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই বিচার বিভাগের স্বাধীনতা না থাকলে কি হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল হারে হারে জানে, আমরা সেটার ভিকটিম। ওকে, সো অফকোর্স আমরা বিচার বিভাগের স্বাধীনতা চাই, আমরা সেটার তো কোনো প্রশ্নই ওঠে না, হ্যাঁ, যে আমরা চাই না। উনি তুষার যে বললো যে কি 31 দফা 64 দফা, তো এনসিপি তো রাজনৈতিক দল হয়েছে, তাই না? নির্বাচন কমিশন আবার 2 মাস বাড়িয়েও দিয়েছে ওদের জন্য, হ্যাঁ, টাইমও বাড়িয়ে দিয়েছে। তো ওদের 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 ইয়েটা কি, বাংলাদেশের জন্য ওদের ভিশনটা কি? আমরা তো পরশুদিনও একটা সুনির্দিষ্ট, বিএনপি যদি জনগণের ভোটে নির্বাচিত হয় ভবিষ্যতে, প্রথম 180 দিন কি করবো আমরা ক্লিয়ার একটা পিকচার দিয়েছি বাজেটের। 31 দফার মধ্যে আপনার জি নো 31 দফা না, আমরা গত পরশুদিন বাজেটের উপরে আমাদের একটা ক্লিয়ার একটা পিকচার আমরা দিয়েছি যে কোন কোন খাতে, কৃষি, শিল্প, আপনার এডুকেশন, হেলথ, যুব, ছাত্র, নারী, জুলাই আগস্টে যারা আমাদের আত্মাহুতি দিয়েছে সবার জন্যে টোটাল একটা প্রথম 180 দিন বিএনপি কি করতে পারে সেটার একটা সুনির্দিষ্ট ধারণা, পিকচার আপনাদের এখন টিভিও ওখানে ছিল, ঠিক আছে, দিয়েছে। তো বিএনপি তো আমাদের তো উই নো হোয়াট উই ওয়ান্ট টু ডু। ও একটা জিনিস আমি একমত যে ইন্টেনশন থাকতে হবে, ইন্টেনশন থাকতে হবে। আপনি যতই সংবিধান চেঞ্জ করেন, যতই আপনি সবাই ঐক্যমত, পলিটিক্যাল কনসেনসাস হোক, যেই দল সরকারে আসবে ভবিষ্যতে, সেই দলের যদি ইচ্ছা না থাকে তাহলে কিছুই হবে না। এবং আমি আবার গোড়ায় যাই, ওই যে রাতের ভোটের কথা বললো না আমার ভাই বারবার, রাতের ভোট কেন করতে পেরেছিল হাসিনা, কেন র্যাব, বিজিবি, সেটা তো আমি তো মার খেয়েছি 18 সালে, আমি নিজে মার খেয়েছি, আমার লোকজন মার খেয়েছে, রাতের ভোট কিভাবে করেছে তারা সেটা আমরা দেখেছি। এখানে র্যাব, বিজিবি, প্রশাসন সবাইকে, যে পুলিশ প্রশাসন সবাইকে, যে ডিসি, এসপি সবাইকে যে তাদের ক্ষমতা স্টেক হোল্ডার বানাতে পেরেছিল, সেটা কেন পেরেছিল? বিকজ নির্বাচন ব্যবস্থা তারা ভেঙে ফেলেছিল, তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছিল, কোনো দায়বদ্ধতা এই সরকারে ছিল না, একজনের হাতে সকল ক্ষমতা ছিল। সেটার ভাঙার উপায় কি? সেটা সংস্কারটা কি? নির্বাচন ব্যবস্থা ঠিক করা। আজকে 2018 সালের নিশিরাতের ভোট কখনোই হতো না যদি আপনার 9 সাল থেকে 14 সাল থেকে একটি ধারাবাহিকভাবে একটা সরকার নির্বাচন হতো, একটা স্বাধীন নির্বাচন কমিশন, নিউট্রাল নির্বাচন কমিশন থাকতো। আপনি দেখেন বিএনপি স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলন করেছে, বিএনপি যখনই এই যে তত্ত্বাবধায়কের যখন দাবি উঠেছে, বিএনপি কিন্তু জনগণের স্বার্থে, দেশের স্বার্থে সেটা মেনেছে, দেশনেত্রী খালেদা জিয়া সেটা মেনে কিন্তু সংবিধান পরিবর্তন করে আবার নির্বাচন হয়েছে এই দেশে, যেখানে আওয়ামী লীগ ক্ষমতায় আসছে। তো বিএনপি তো প্রত্যেক দেশের স্বার্থেই কিন্তু কাজগুলো করেছে। তো সুতরাং আমাদের ইন্টেনশন খুবই ক্লিয়ার এবং খুবই স্বচ্ছ, যে এবং এই জন্য আমরা ঘরে ঘরে যাচ্ছি। ওদের কাজটা কি? ওরা এবং আরো যারা রাজনৈতিক দল আছে যারা সংস্কার করে, শুধু সংস্কার শব্দটা করে ব্যবহার করে শুধু চিল্লাচ্ছে, তো তাদের সংস্কার তারা কি করবে? তাদের রূপরেখা কি? তারা দেশের জন্য কি করবে? এনসিপির কি করবে দেশের জন্য? তারা যদি সরকারে আসে, ধরেন এনসিপি কালকে ক্ষমতায় আসলো, ওকে, তো এখন এনসিপি দেশের জন্য কি করবে? আমি তো জানতে চাই, আমার ছেলেমেয়েরা তো জানতে চায়, দেশের জনগণ জানতে চায়। দ্যাট ইজ ওয়্যার এখন শুধু জুলাই সনদ, শুধু বিচার, শুধু এইটা
এগুলো নিয়ে থাকলে তো হবে না। আমার তো একটা সবকিছু নিয়ে আগাতে হবে। যারা আমার দেশকে ধ্বংস করেছে তাদের বিচারও করতে হবে, যারা দুর্নীতি করেছে তাদের বিচারও করতে হবে, যারা আত্মাহুতি দিয়েছে তাদেরও টেক কেয়ার করতে হবে, এবং সেই সাথে দেশকে একটি গণতান্ত্রিক ধারায় ফেরত আনতে হবে। সবগুলো একসাথে করতে হবে। যদি এই অন্তর্বর্তীকালীন সরকার সেটা করতে ব্যর্থ হয় তাহলে এটা অনেক দুঃখজনক, কারণ অনেক রক্তের উপর দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার এসে বসে আছে। নাজমুল আপনি একটু বলবেন, যে প্রশ্নটা আমি করেছিলাম তাকে, যে ধরেন স্যার তুষার বলল যে নির্বাচিত সরকার এসে অনেক কিছু এই যে সংস্কার সেগুলো করবে, ঐতিহাসিক একটা ব্যাপার আছে, এবং তিনি এক্সাম্পল দিলেন যে এগুলো হয়েছিল, শেষ পর্যন্ত হয়নি। আসলে তো এগুলো হয় না, মানে আগে হয়নি বলে ভবিষ্যতে হবে না। কি রাখবো, কার উপর রাখবো? বিএনপি তো বড় দল, তাদের উপর রাখবো না? নিশ্চয়ই রাখতে হবে। আপনি যদি গণতন্ত্রে বিশ্বাস করেন তাহলে সংখ্যাগরিষ্ঠ মানুষ যাকে শাসন ক্ষমতায় বসাবে তাকে আপনার মানতে হবে। এখন জনগণ চেয়েছে বিএনপি বা কোনো দল শাসন ক্ষমতায় বসেছে, তারা যাতে শাসন ক্ষমতায় বসে জনগণের স্বার্থ দেখে এবং দেশের শাসন ব্যবস্থা, আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা আগের চেয়ে আরও ভালো করে চালায়, সব কিছু একাকার করে, কুক্ষিগত করে, সংখ্যাগরিষ্ঠতার জোরে সব কিছু যাতে করে না ফেলে, সেই জন্যই তো সংস্কারের কথা আসছে। আপনি সংস্কারের মাধ্যমে যত বিধি ব্যবস্থা করে দেন না কেন, যাদের হাতে ক্ষমতা বা কর্তৃত্ব থাকবে তাদের মানসিকতার পরিবর্তন যদি না হয়, তাদের মনোজগতের সংস্কার যদি না হয়, তাহলে কিছুদিন হয়তো ঠিকঠাক ভালো থাকবে, তারপর আস্তে 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 ওইদিকে চলে যাবে। তার জন্য দরকার, যেটা তুষার বলছিল, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বিচার ব্যবস্থার, বিচার বিভাগের সংস্কার এবং বিচার বিভাগের আপনার স্বাধীনতা, স্বাধীন বিচার বিভাগ। তো স্বাধীন বিচার বিভাগ আপনি করে দিলেন আইনগতভাবে, এই বিচার বিভাগ যারা চালাবে তারা যদি মানসিকভাবে স্বাধীন না থাকেন, তারা যদি এমনভাবে নিয়োজিত হন, যারা নিয়োগ করেন বিচারপতিদের ভাগ্য যাদের হাতে থাকে, তারা যদি ওই বিবেচনা ওরকম মানুষকে ওখানে বসান, তাহলে আপনি যত ভালো ব্যবস্থাই করে দেন না কেন, সেই বিচার বিভাগ স্বাধীন শক্তভাবে বাকি দুই বিভাগের যে অনাচার, মানে আইন বিভাগ এবং শাসন বিভাগ, মূলত শাসন বিভাগ, শাসন বিভাগের অনাচার দূর করার উপায় কি? বিচার বিভাগ, স্বাধীন বিচার বিভাগ। তো আমাদের নিম্ন আদালত বা বিচারিক আদালত থেকে শুরু করে সর্বোচ্চ আদালত পর্যন্ত যে ব্যবস্থা আছে এবং যারা এই বিভাগ চালাচ্ছেন, আমি শুধু বিচারপতিদের কথা বলছি না, বিচার বিভাগ সংশ্লিষ্ট সকল ব্যক্তিদের, এই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সবার মধ্যে যদি আপনার ওই বোধ জাগাতে না পারেন, আপনি ব্যবস্থা করে কোনো লাভ হবে না। কোনো না কোনোভাবে ফাঁক ফোকর দিয়ে বের করে, তত্ত্বাবধায়ক সরকারে ভালো ভালো নির্বাচন হচ্ছিল, হঠাৎ করে কেন তত্ত্বাবধায়ক সরকার বিতর্কিত হয়ে গেল, কেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়ে গেল? কারণ ওখান থেকে ফাঁক ফোকর বের করে আমরা এখান থেকে নিজেদের সুবিধা নেওয়ার চেষ্টা করেছি। ফলে ফাঁক ফোকর থাকলে ফাঁক ফোকর বন্ধ করবেন, তার অর্থই না ফেলে দিবেন, এবং ফেলে দেওয়ার কারণেই কিন্তু আমরা এই যে 3টা বাজে নির্বাচন, ভুয়া নির্বাচন দেখলাম। তুষারকে একটু সময় দিতে চাই, যেটা তিনি বলেছিলেন শামাওয়াজ, যে তারা নির্বাচিত হলে 180 দিনে অনেক কিছু, আপনাদের কিছু আছে, নির্বাচন আসলে নির্বাচনের আগে অবশ্যই আমরা নির্বাচন ইশতেহার দেব। আমি তো এটার কথাই বলছি যে একটা দল ইশতেহার দেবে, তার ভিত্তিতে জনগণ তাকে রায় দেবে, ওই দলের কাজ হচ্ছে সরকারে গিয়ে সেটা বাস্তবায়ন করা। জুলাই সনদ আলাদা জিনিস, সেটা হচ্ছে কনসেনসাসের ব্যাপার, এটাই আমি বলেছি। এবং বিএনপি তো 31 দফা দিয়েছে 2022 সালে, বিএনপি বয়স তো 50 বছর, তা আমাদের তো এখনো সে অর্থে নাভি কাটে নাই। আমরা বহু দফায় দিয়েছি ভাই, আমাদের 19 দফা দিয়ে শুরু হয়েছে, তারপর ভিশন 2030 আমরা এটা দেব না, আমরা তো এটা দেব না তা না। আর ভিশনের কথা বলছেন, এই যে বাজেট নিয়ে আমি আপনাকে অনুরোধ করব, আজকে ডেইলি স্টার যদি আপনি অপেডটা খোলেন, মানে যে অপিনিয়ন পাতা, সেখানে এই বাজেটের উপর আমাদের আহ্বায়কের একটা বিস্তারিত লেখা আছে এবং ভিশনও ওখানে দেওয়া আছে যে কি কি করা যেত, কি কি করে নাই, কি কি জিনিস তারা আইডেন্টিফাই রাইটলি করেছে, কিন্তু সেটা তারা আবার বাস্তবায়নের কোনো রাস্তা দেখাতে পারে নাই, কি করা যেত সেটার খুব পূর্ণাঙ্গ একটা সুন্দর লেখা আছে, খুব বেশি শব্দের না, 1500 শব্দের, আপনার পছন্দ হবে সেই লেখাটা পড়লে। ফলে আমাদের আপনারা যেমন দিয়েছেন 180 দিনের, অবশ্যই আমরাও নির্বাচনী ইশতেহারে স্বল্প মেয়াদে আমরা কি করব, 100 দিনের পরিকল্পনা কি, তারপরে মধ্যমেয়াদের কি, দীর্ঘমেয়াদী কি, সেগুলো তো অবশ্যই থাকবে, এটা তো আমরা বলি নাই থাকবে না। তার আগে আমরা এখন আছি হচ্ছে আমাদের নিবন্ধনটা করাতে হবে এই মাসের মধ্যে। আপনি 30 সেকেন্ড আপনি কিছু বলবেন কিনা? না, আমার কথা হচ্ছে যে আমরা সবাই মিলে দেশটার জন্য কাজ করি। এখন তাদের আস্থা রাখতে হবে, তাদের যদি কারোর উপরে আস্থা না থাকে তাহলে তো হবে না। তো এখন আমরা দেশের মানুষের উপর আস্থা রাখতে চাই, আমাদের শক্তি হচ্ছে জনগণ, জনগণের কাছে আমরা ক্ষমতাটা ফিরিয়ে দিতে চাই, শক্তিটা ফিরিয়ে দিতে চাই, এবং সবাই মিলে 5ই আগস্টে যে জায়গায় সবাই মিলে একটা ঐক্যের জায়গায় ছিল, সেই ঐক্যের জায়গায় থাকবে। ধন্যবাদ শামাওয়াজ, সারওয়ার তুষার এবং নাজমুল আশরাফ, তিনজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আজ এ পর্যন্তই, আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আমরা কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি।